Dear students, welcome to my channel সহজ রসায়ন ক্লাস 11, 12, নিট, জেইই মেন্স এবং অ্যাডভান্সের কেমিস্ট্রির সব কিছু আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো। অনেক অনেক লাইক ও শেয়ার করো। আমরা কিন্তু সলিউশনের নেক্সট ক্লাসে আমরা ঢুকেছি। আমরা প্রথমে দেখেছিলাম যে সলিউশনের কি কি কলিগেটিভ প্রপার্টি আছে, কলিগেটিভ প্রপার্টি কি, তারা কার উপর ডিপেন্ড করে, কার উপর ডিপেন্ড করে না, ইত্যাদি ইত্যাদি। তারপর আমরা ফার্স্ট কলিগেটিভ প্রপার্টিতে আমরা কিন্তু ঢুকেছিলাম, যেটি ছিল আমাদের রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারের কিন্তু সমস্ত আলোচনা আমরা করেছি। আজকে সেকেন্ড কলিগেটিভ প্রপার্টি, ভীষণ ইম্পর্টেন্ট একটি কলিগেটিভ প্রপার্টি, সেটি নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। সেকেন্ড কলিগেটিভ প্রপার্টি কি? সেকেন্ড কলিগেটিভ প্রপার্টি হচ্ছে আমাদের এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। 2 নম্বর কলিগেটিভ প্রপার্টি কি? এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন। একে আমরা বাংলায় কি বলছি? বা একে আমরা বলছি স্ফুটনাঙ্কের উন্নয়ন। স্ফুটনাঙ্কের উন্নয়ন। প্রথম কলিগেটিভ প্রপার্টি বা প্রথম সংখ্যাগত ধর্ম আমাদের কি ছিল? প্রথম সংখ্যাগত ধর্ম আমাদের ছিল বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। দ্বিতীয় সংখ্যাগত ধর্মতে আমরা কি আসছি? স্ফুটনাঙ্কের উন্নয়ন। চলো স্ফুটনাঙ্কের উন্নয়ন ব্যাপারটা কেমন এটা একটু আমরা জেনে নিই। সাপোজ এটি একটি পাত্র, এর মধ্যে আমরা আগে থেকে বিশুদ্ধ দ্রাবক মিশিয়েছি। যে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক আমি ধরে নিলাম টিবি। টি ফর টেম্পারেচার, বি ফর বয়লিং, দ্যাট ইজ বয়লিং টেম্পারেচার বা স্ফুটনাঙ্ক যাকে আমরা বলছি। আমরা প্রথমে তাহলে কি নিয়েছি? প্রথমে আমরা নিয়েছি বিশুদ্ধ দ্রাবক। যে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক আমরা কত ধরে নিয়েছি? টিবি। ওকে, এইবার ইচ্ছা হলো যে বাইরে থেকে আমরা কিছু সলিড পার্টিকেল বা দ্রাব যোগ করি। বাইরে থেকে আমরা কিছু সলিড পার্টিকেল কি যোগ করছি? কেমন কোয়ালিটির সলিড পার্টিকেল যোগ করছি বা দ্রাব যোগ করছি? সেম ল্যাঙ্গুয়েজ গুলো হবে। কি কি? কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত। তাহলে ব্যাপারটা কেমন হলো? আমরা বিশুদ্ধ দ্রাবক একটি নিয়েছি, সেই বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক কত? টিবি। ওকে, এবার আমরা বাইরে থেকে কিছু কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত দ্রাবক যোগ করেছি। যখনই অসংযোজিত দ্রাবক যোগ করলাম, সলিউশন তৈরি হয়ে গেল, দ্রবণ তৈরি হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি যে দ্রবণটা উৎপন্ন হয়েছে, তার স্ফুটনাঙ্ক আমি সাপোজ ধরে নিলাম টিবি ড্যাশ। তাহলে কি হলো? টিবি হচ্ছে তোমার বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। টিবি ড্যাশ হলো কি? দ্রবণের স্ফুটনাঙ্ক। এক্ষেত্রে বলা হয়েছে যে দ্রবণের স্ফুটনাঙ্ক কিন্তু বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্কের থেকেও বেশি। দ্রবণের স্ফুটনাঙ্ক কার থেকে বেশি? দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্কের থেকেও
বেশি। ওকে, যদি হয় তাহলে এলিভেশন হয়েছে, বৃদ্ধি পেয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি স্ফুটনাঙ্কের উন্নয়ন। স্ফুটনাঙ্কের উন্নয়ন এটা সমান আমরা কত লিখতে পারি, বৃদ্ধি পেয়ে কত হয়েছে টি ড্যাশ মাইনাস আগে কত ছিল টি, এইটা সমান আমরা লিখতে পারি ডেল টিবি, দ্যাট ইজ এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এটাই হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। মোটামুটি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কের উন্নয়ন কি ব্যাপারটা আমরা বুঝলাম। ব্যাপারটা কি না, কোনো বিশুদ্ধ দ্রাবকের সাথে আমরা যদি কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত দ্রাব যদি আমরা যোগ করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে দ্রবণটা উৎপন্ন হবে সেই দ্রবণের স্ফুটনাঙ্ক কিন্তু বিশুদ্ধ দ্রাবকের থেকে বেশি হবে। যেমন আমরা বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক আমরা এক্ষেত্রে ধরেছি টিবি, আর দ্রবণের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক আমরা ধরছি কি টিবি ড্যাশ। আমি আগেও বলেছি, আবার বলছি, টি ফর টেম্পারেচার, বি ফর বয়লিং, বয়লিং টেম্পারেচার। তো এক্ষেত্রে কতটা বাড়লো টিবি ড্যাশ মাইনাস টিবি, দ্যাট ইজ ডেল টিবি। এটাই হচ্ছে আমাদের স্ফুটনাঙ্কের উন্নয়নের কনসেপশন। যদি মনে হয় যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের প্রয়োজন আছে, লেখচিত্রের মাধ্যমে আমরা যদি দেখাতে চাই, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা লেখচিত্রের মাধ্যমে যদি আমরা এই স্ফুটনাঙ্কের উন্নয়নটাকে আমরা যদি এলাবোরেট করতে চাই, ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটি হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস দিয়ে আমরা কিন্তু বাষ্পচাপকে আমরা প্রকাশ করছি, আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা কিন্তু টেম্পারেচারকে প্রকাশ করছি। এক্ষেত্রে দেখো এ বি, এই যে এ বি নেওয়া হয়েছে, এ বি হচ্ছে আমার কি দ্রাবক, কেমন না বিশুদ্ধ দ্রাবক। এই বিশুদ্ধ দ্রাবকে স্ফুটনাঙ্ক এই এ বি গ্রাফ বা এ বি লেখচিত্র দিয়ে আমরা কিন্তু বুঝিয়েছি। আবার প্যারালালি যখনই এই বিশুদ্ধ দ্রাবকে আমরা সলিড পার্টিকেল যোগ করলাম, দ্রাব যোগ করলাম, যখনই দ্রবণ উৎপন্ন হলো তখন কিন্তু আমরা দেখিয়েছি সেই দ্রবণের ক্ষেত্রেও কিন্তু গ্রাফটা দেখি কোন একটি নির্দিষ্ট পয়েন্ট, মনে করো এই অবস্থা আমরা দ্রাবকের, আমরা কার দেখছি দ্রাবকের এবং দ্রবণে স্ফুটনাঙ্ক দেখতে চাইছি। এক্ষেত্রে দ্রাবকের স্ফুটনাঙ্ক আমরা ধরে নিয়েছি যে এই এন পয়েন্টে, কাকে দিয়ে বুঝিয়েছি টিবি। দ্রাবকের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক দেখো এই পয়েন্টে কোলাইড করেছে দ্রাবকের সাথে, উষ্ণতা বাড়ছে, দেখো পরপর পরপর কোলাইড করতে করতে এই পয়েন্টে কোলাইড করেছে। কার ক্ষেত্রে দ্রাবকের ক্ষেত্রে। সেই বরাবর আমরা যদি ধরে নিই কোথায় এসে পৌঁছালো টি, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে দ্রাবকের স্ফুটনাঙ্ক, দ্রাবকের এটা যদি ও পয়েন্ট হয়, দ্রাবকের স্ফুটনাঙ্ক দ্রাবকের স্ফুটনাঙ্ক সমান আমরা কি বলতে পারি ও এন, ও এন, দ্যাট ইজ এই ও এন সমান আমরা কি বলতে পারি টিবি। আশা করি বুঝতে পারছো। এবার আমরা যদি যাই দ্রবণের স্ফুটনাঙ্ক, দেখো সলিউশনের ক্ষেত্রে পয়েন্টটা তাহলে কোথায় কোলাইড করেছে, এখানে কোন পয়েন্টে এসেছে এম পয়েন্ট, তাহলে আমরা বলতে পারি দ্রবণের স্ফুটনাঙ্ক, দ্রবণের স্ফুটনাঙ্ক, দেখো দ্রবণের স্ফুটনাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করব ও এম। ওকে, দ্রবণের স্ফুটনাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করছি ও এম, তাহলে দ্রবণের স্ফুটনাঙ্ক সমান ও এম। এই ও এম সমান আমরা কি বলতে পারি টি ড্যাশ, টিবি ড্যাশ। এইবার আমরা যদি করি
যে তাহলে স্ফুটনাঙ্ক বাড়লো কতটা, স্ফুটনাঙ্কের উন্নয়ন কতটা হলো, তাহলে আমরা লিখি যে স্ফুটনাঙ্কের উন্নয়ন সমান, দেখো কতটা স্ফুটনাঙ্ক বেড়েছে, ছিল আগে ও এন, ওকে, ও এন এই পর্যন্ত ছিল, তারপর হলো কত ও এম, তাহলে বাড়লো কত বাবু না, বেড়েছে ও এম মাইনাস ও এন। এই ও এম মাইনাস ও এন সমান আমরা কি লিখতে পারি, টিভি ড্যাশ মাইনাস লিখতেই পারি। অর্থাৎ এই ও এম মাইনাস ও এন, ও এম মাইনাস ও এন সমান আমরা কি লিখতে পারি, এন এম বা এম এন, বা এম এন সমান আমরা লিখছি ডেল টি। এটাই হচ্ছে কিন্তু এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কের উন্নয়নের কিন্তু এটি হচ্ছে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা কি জানলাম, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কের উন্নয়ন কি, স্ফুটনাঙ্কের উন্নয়ন কেন হয়েছে, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে আমরা কিন্তু স্ফুটনাঙ্কের উন্নয়নকে আমরা ব্যাখ্যা করতে পারলাম। আমরা যেমন বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের ক্ষেত্রে আমরা যেমন রাউল্টের সূত্র অ্যাপ্লাই করেছিলাম, এক্ষেত্রেও কিন্তু আমরা রাউল্টের সূত্র আমরা লক্ষ্য করতে পারি। এক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে রাউল্টের সূত্র অ্যাপ্লিকেবল কিসের ক্ষেত্রে, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। তাহলে কোশ্চেন থাকে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র যেমন ছিল, সেম টাইপের স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্রটি বিবৃত করো। দেখো এক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র কিন্তু মেইনলি দুটো। রাউল্টের সূত্র মেইনলি কটা, দুটো আছে। কি কি আছে, এক নম্বরে আমরা লিখব প্রথম সূত্র, ফার্স্ট প্রথম সূত্র, আর তারপরটা হচ্ছে কি আমাদের সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্র। চলো একটু আলোচনা করে নিই তাহলে যে রাউটের ফার্স্ট ল, সেখানে কি বলা হয়েছে, সেম ল্যাঙ্গুয়েজ, সেম কিন্তু থিমটা কি বলছে, ওই যে কোনো বিশুদ্ধ দ্রাবকের সাথে, কোনো বিশুদ্ধ দ্রাবকের সাথে কঠিন, অনুদ্দায়ী, তড়িৎ বিশ্লেষ্য, অসংযোজিত দ্রাব যোগ করলে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন ইহার দ্রাবের মোলাল গাঢ়ত্বের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। ব্যাপারটা কি, ব্যাপারটা যেন জটিল জটিল মনে হচ্ছে, তাহলে দেখো একটু আমরা ম্যাচ করে নিই। ফার্স্ট ল বা প্রথম সূত্রতে কি বলা হয়েছে এখানে সেটা আমরা জানবো। ফার্স্ট লতে আমরা কি আলোচনা করছি, কোন বিশুদ্ধ দ্রাবকের সাথে, কোন বিশুদ্ধ দ্রাবকের সাথে কঠিন, অনুদ্দায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত দ্রাবক যোগ করলে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন
মোলাল গাঢ়ত্বের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। দেখো এখানে কি বলা হয়েছে, কোন বিশুদ্ধ দ্রাবকের সাথে, ওকে আমি তো ওইভাবেই তো কনসেপশনটা নিচ্ছি। এটি হলো আমার বিশুদ্ধ দ্রাবক, এটি আমার বিশুদ্ধ দ্রাবক। এই বিশুদ্ধ দ্রাবকের সাথে আমরা কি করেছি, সলিড, নন ভোলাটাইল মানে কঠিন, অনুদ্দায়ী, নন ইলেকট্রোলাইটিক বা নন ইলেকট্রোলাইটিক, তড়িৎ অবিশ্লেষ্য, এই ধরনের আমরা কি করেছি, দ্রাবক বা সলিড পার্টিকেল আমরা যোগ করেছি। যোগ করার ফলে এই ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু আমাদের পরিচিত, খুবই পরিচিত। যেমন বিশুদ্ধ দ্রাবক এর আগে আমরা করেছি, কঠিন, অনুদ্দায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত, এগুলো ঠিকই আছে। যোগ করলে স্ফুটনাঙ্কের উন্নয়ন, মানে স্ফুটনাঙ্ক যতটা বাড়লো, স্ফুটনাঙ্কের উন্নয়ন কি ব্যাপারটা ভাবলাম বা বুঝলাম, কিন্তু এই যে টার্মটা এলো মোলাল গাঢ়ত্ব, মোলাল গাঢ়ত্ব, মোলাল গাঢ়ত্বটা কি সেটা একটু আমাদের কনসেপশনের মধ্যে রাখতে হবে। মোলাল গাঢ়ত্ব হচ্ছে কি, 1000 গ্রাম দ্রাবকের মধ্যে কত মোল দ্রাবক দ্রবীভূত হয়ে আছে। ব্যাপারটা কেমন, মোলাল গাঢ়ত্ব, মোলাল গাঢ়ত্ব সমান আমরা কি জানছি, যে 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা, 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা। ব্যাপারটা কেমন, সাপোজ একটি কথাতে বলা হলো যে বিশুদ্ধ দ্রাবক সমান আমরা কি ধরে নিলাম, জল ধরতেই পারি, যে বিশুদ্ধ দ্রাবক হচ্ছে জল, তার মধ্যে আমরা কঠিন, অনুদ্দায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত দ্রাবক হিসেবে আমরা কাকে, চিনিকে দ্রবীভূত করেছি। তাহলে বিশুদ্ধ দ্রাবক যদি জল হয়, আমি ধরে নিলাম এখানে প্রসঙ্গক্রমে যে 100 গ্রাম জলে 100 গ্রাম জলে আমরা কাকে দ্রবীভূত করেছি, চিনিকে দ্রবীভূত করেছি। 100 গ্রাম জলে সাপোজ 5 গ্রাম চিনি দ্রবীভূত আছে। তাহলে এই 100 গ্রাম জলে চিনি কত দ্রবীভূত হয়ে আছে, 5 গ্রাম। এর আমরা এই সলিউশনের আমরা কি করব, মোলাল গাঢ়ত্ব বের করতে চাই। কিভাবে বের করছিলাম, প্রথমে চিনির আণবিক সংকেত C12 H22 O11, C12 H22 O11। এর যদি আমরা আণবিক সংকেত বের করি, আণবিক গুরুত্ব যদি বের করি, কার্বনের 12 ইন্টু 12, ওকে, প্লাস হাইড্রোজেনের কত করে, 1 করে, 1 ইন্টু 22, প্লাস অক্সিজেনের আমাকে এখানে নিতে হবে কটা, অক্সিজেন 11টা আছে, অক্সিজেনের 16 করে 16 ইন্টু 11। তাই আমরা পাচ্ছি, এটাকে গুণ করলে 144 22 176। 6 4 10 2 12 2 1 7 2 9 1 10 4 14 4 1 6 4 10 2 12 2 1 7 2 9 10 4 14 4 1 1 2 1 3 342। তাহলে দেখো
342 যদি চিনির আণবিক গুরুত্ব হয়, এক্ষেত্রে আমরা তাহলে কি লিখতে পারি যে 5 গ্রাম চিনি সমান কত মোল চিনি? তাহলে আমরা লিখতে পারি 5 গ্রাম চিনি সমান কত মোল? 5/342। কারণ আমরা জানি কি মোল সংখ্যা সমান ওজন বাই আণবিক ওজন, এটা আমাদের জানা দরকার আছে। রিলেশন হচ্ছে কি মোল সংখ্যা সমান ওজন বাই আণবিক ওজন। তাহলে দেখো চিনির যখন মোল সংখ্যা আমরা বের করতে চাইছি, চিনির মোল সংখ্যা সমান আমরা কি পাবো? তার ওজন, ওজন কত? 5, কারণ আমরা এখানে বলেছি যে 5 গ্রাম চিনি আছে, বাই আণবিক ওজন। আণবিক ওজনটা কত? 340। ওকে, তাহলে মোল সংখ্যা সমান ওজন বাই আণবিক ওজন। আচ্ছা বলো, এই 5/342 এত মোল চিনি দ্রবীভূত হয়ে আছে 100 গ্রামে। তাহলে এবার আমরা লিখব যে 100 গ্রাম জলে দ্রবীভূত চিনি মোল সংখ্যা কত? 5/340। ওকে, 1 গ্রাম জলে দ্রবীভূত চিনির মোল সংখ্যা কত হবে? 5/342 ইন্টু 100। 1000 এ কত হবে? 1000 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 5 ইন্টু 1000/342 ইন্টু 100। যেটা বেরোবে এটি হচ্ছে মোলালিটি। এটি হচ্ছে কি? মোলালিটি। আর এই মোলালিটিকে আমরা প্রকাশ করছি কি দিয়ে? স্মল এম, ছোট হাতের এম দিয়ে আমরা তাকে প্রকাশ করছি মোলালিটি বা মোলাল গাঢ়ত্ব। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে যে মোলাল গাঢ়ত্ব কি। মোলাল গাঢ়ত্ব হচ্ছে 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা। 1000 গ্রাম দ্রাবক বলতে এখানে 1000 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে কত মোল দ্রাব দ্রবীভূত হয়ে আছে। কেমন দ্রাব? কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ বিশ্লেষ্য, অসংযোজিত দ্রাব দ্রবীভূত হয়ে আছে, তার কথাই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তাহলে চলো, ফার্স্ট ল রাউটের প্রথম সূত্র কি বলছে? কোন বিশুদ্ধ দ্রাবকের সাথে কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ বিশ্লেষ্য, অসংযোজিত দ্রাবক যোগ করলে, এখানে যোগ করলে বলতে কি বলা হয়েছে? যোগ করার অর্থ হচ্ছে এখানে দ্রবীভূত করা। যদি দ্রবীভূত করি, স্ফুটনাঙ্কের উন্নয়ন কার মোলাল গাঢ়ত্বের সাথে সমানুপাতে পরিবর্তিত হবে? দ্রাবের মোলাল গাঢ়ত্বের সাথে সমানুপাতে পরিবর্তিত হবে। এক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে স্ফুটনাঙ্কের উন্নয়ন, কতটা স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়েছে? ডেল টিবি। আমরা ডেল টিবি কে এভাবে লিখছি, তাহলে ডেল টিবি সমানুপাতি স্মল এ। ডেল টিবি, এই ডেল টিবি সমানুপাতি আমরা কি লিখলাম? স্মল এম। যেখানে ডেল টিবি কে আমরা কি বলছি? স্ফুটনাঙ্কের উন্নয়ন, আর এম কে আমরা কি বলছি? মোলালিটি। দেখো, একটি যদি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনতে হবে আমাকে কখন? এই সমানুপাতি চিহ্নটাকে তুলতে হলে। তাহলে আমরা লিখছি অতএব ডেল টিবি সমান কেবি ইন্টু এম। ডেল টিবি সমান কি হচ্ছে? কেবি ইন্টু এম। এইখানে কেবিটা কি? কেবি হচ্ছে একটি সমানুপাতি ধ্রুবক। কেবিটা কি? একটি সমানুপাতি ধ্রুবক, যাকে আমরা বলছি ইবিউ, লিও স্কোপিক ধ্রুবক। কি বলছি আমরা? ইবিউ লিও স্কোপিক ধ্রুবক। কেবি কে আমরা কি বলছি? ইবিউ লিও স্কোপিক ধ্রুবক। আর এখানে এর আরেকটি নাম আছে মোলাল স্ফুটনাঙ্ক
উন্নয়ন ধ্রুবক। তাহলে দেখো আমরা কেবি যেমন আমরা কি বলতে পারি যে কেবি হচ্ছে আমার ইউলেস্কোপিক কনস্ট্যান্ট বা মোলার স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। আর এই যে ∆Tv সমান কেবি ইন্টু এম পেলাম, এটি হচ্ছে আমার রাউল্টের সূত্রের গাণিতিক রূপ। রাউল্টের সূত্রের গাণিতিক রূপ। আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত। ওকে, বাই।